36 বাংলাদেশি আটক এবং মালয়েশিয়ান পুলিশ বলছে যে 36 বাংলাদেশির মধ্যে অনেকেই হচ্ছে আইএসের সাথে সংশ্লিষ্ট। সেই ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি কতটুকু ক্ষুণ্ণ হয়েছে বা কিভাবে আমরা এর থেকে উত্তরণ ঘটাবো, অথবা বিদেশে যারা যান, মালয়েশিয়ায় আমাদের অন্যান্য ভাই বোনেরা যারা আছেন তাদের অবস্থা এখন কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এই ছাড়া আরেকটি বিষয়, বেশ আলোচিত ঘটনা, আমাদের একজন সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি এয়ারপোর্টে, আমাদের ঢাকা এয়ারপোর্টে একটা ম্যাগাজিন সহ তার ব্যাগে একটা ম্যাগাজিন পাওয়া গেছে এবং সেটা নিয়ে নানান ধরনের কথা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন এটা একটা ভুলে একটা কিছু হয়ে গেছে, এটা ভুল হতেই, এবার আপনি হয়তো বাসা থেকে বেরোচ্ছেন, মোবাইল নেওয়ার পরিবর্তে হয়তো চশমা নিয়ে নিয়েছেন, বা চশমার পরিবর্তে হয়তো মোবাইল ব্যাগে ঢুকিয়ে নিয়েছেন। এয়ারপোর্টে গিয়ে আপনি মনে পড়লো যে আরে আমি তো চশমা আনতে মনে নাই। এই ধরনের একটা ভুল তিনি বলছেন যে এই ধরনের একটা হয়ে গেছে। তো সেই ইয়েটা কি, কতটুকু সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এই ইয়েটা হতো, সেই ক্ষেত্রে সাধারণ পাবলিককে কি করা হতো? অ্যারেস্ট করা হতো, জিজ্ঞাসাবাদ করা হতো, নানান ধরনের সন্দেহ করা হতো। সেই বিষয়টি যেমন আছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি তুরস্কে চলে গেছেন। তারপরে হয়তো মরক্কো যাবেন। নির্দ্বিধায় বিনা বাধায় চলে গেছেন। ৩ স্তরের সম্ভবত এয়ারপোর্টে এক ধরনের আম চেক করার বিষয়টি রয়েছে। সেই ক্ষেত্রে তিনি সর্বশেষ চেকিং এ কিভাবে ম্যাগাজিনের বিষয়টা সামনে আসলো, স্বরাষ্ট্র উপদেষ্টা সেটার জবাবও ঠিকমতো দেননি। তিনি নানানবিধ কথা বলেছেন, যেগুলো আপনারা জানেন, পত্রিকায় আছে। আর সর্বশেষ আমরা যে বিষয়টি কথা বলার চেষ্টা করব, যে মুরাদনগর, কুমিল্লার মুরাদনগর বেশ আলোচিত। মুরাদনগরের ঘটনাকে পলিটিক্যাল কালার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই বলছে অমুক দল, সেই বলছে তমুক দল। যেই দলেরই হোক, সাধারণ মানুষের কথা, যেই দলেরই হোক, এই ধরনের দলাদলি না করে তার শাস্তির বিধান করা হোক। বা বাংলাদেশের আমাদের যে যুব সমাজ, তাদের অবস্থান, নীতি নৈতিকতার বিষয়টি আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেই বিষয়টি আমরা তুলে ধরতে চাই। তো এরই মধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমরা আজকে গুরুত্বপূর্ণ ৩টি ইস্যু নিয়ে কথা বলবো। আপনারাও মিডিয়ায় এখন বেশ অ্যাক্টিভ, বই লেখেন, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় তিনি তার বক্তব্যে, তার কথাই হচ্ছে আমি যুদ্ধে আছি। আমাদের ডক্টর ইউনূস সাহেবও যুদ্ধে আছেন, যুদ্ধ পরিস্থিতিতে আছেন। তিনি বারবার বলেন, আমাদের অ্যাম্বাসেডর হারুন আল রশিদ তিনিও যুদ্ধ অবস্থার মধ্যে আছেন। সেগুলো কি আমরা জানতে চাই না, কিন্তু আমার এখন প্রথম প্রশ্ন আপনার কাছে যেটি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা মালয়েশিয়ায় যারা আছে তাদের মধ্যে ৩৬ জনকে মালয়েশিয়ান পুলিশ আটক করেছে এবং পুলিশ সুনির্দিষ্টভাবে বেশ কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে এনেছে। যে পুলিশ বলছে যে ৩৬ জনের অধিকাংশ হচ্ছে জঙ্গি সংগঠন আইএস এর সাথে সম্পৃক্ত এবং তারা সেখানে বিষয়গুলো অর্গানাইজ করে এবং তাদের মতাদর্শের সাথে অন্যদেরকে টানার চেষ্টা করে। এই বিষয়টি বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ করেছে, বাংলাদেশের মানুষ যারা মালয়েশিয়া আরো আছে তাদের নিরাপত্তার বিষয়টি যদি আপনি একটু ব্যাখ্যা করেন, জি প্লিজ। ধন্যবাদ ইসমাইল ভাই। এই ৩৬ জন জঙ্গি যারা মালয়েশিয়া ধরা পড়লো, জি। যে আরো বেশি ধরা পড়েনি এতে আমি অবাক হচ্ছি। মালয়েশিয়ান গভর্নমেন্ট বলুন, পৃথিবীর সকল গভর্নমেন্ট, একেবারে এমনকি ওআইসি রাষ্ট্রসমূহের মধ্যেও আমি হিসাব করে দেখেছি ৩-৪টা রাষ্ট্র বাদ দিলে, বাংলাদেশ, আফগানিস্তান, সোমালিয়া, মোটা দাগে এই ৩টে দেশ বাদ দিলে পাকিস্তানকেও আমি এই গ্রুপে রাখবো না। এরা প্রত্যেকে জঙ্গিদের সম্পর্কে অত্যন্ত সচেতন। যেগুলো অমুসলিম রাষ্ট্র তারা তো ভয়ই পায়, এই মুসলিম রাষ্ট্রগুলোও জঙ্গিদের খুব ভয় পায়। মালয়েশিয়া ভয় পায়, ইন্দোনেশিয়া ভয় পায়, সৌদি আরব ভয় পায়। হ্যাঁ, আরেকটা দেশ আছে যেটা যেটা ঠিক বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে না। মনে করেন যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে আমরা বলি, তারাও ব্যাপারটা বোঝে না। যেমন ইরান একটা রাষ্ট্র, সেটা সেটা শিয়া রাষ্ট্র ঠিক আছে, কিন্তু তারা একই কায়দায় যে আইন কানুনে সরকার চালায়, যে কোনো জঙ্গি দেশ হয়ে গেলে, সোমালিয়া তো হয়নি, সোমালিয়ার অবস্থাটা ভিন্ন, আফগানিস্তান আফগানিস্তান যেই আইনে রাষ্ট্র চালায়, ইরানও সেই আইনে রাষ্ট্র চালায়। এখন আফগানিস্তানকে পছন্দ করি না, ইরানকে পছন্দ করি, এগুলো হলো আমাদের যুক্তির দুর্বলতা। তো যে জায়গায় বলতে চাচ্ছি ৩৬ ধরা পড়েছে, কিন্তু এটা আরো বেশি ধরা পড়তে পারতো, কারণ আমার ধারণা ওইখানে প্রচুর জঙ্গি আছে, বাংলাদেশি জঙ্গি আছে। এমনকি দেখেন ওই যে গত ১ শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে ক্ষতি যে লোকটা করেছে,
জাকির নায়েক, সেও কিন্তু মালয়েশিয়া থাকে। আবার বাংলাদেশে জাকির নায়েকের একটা স্পেসিফিক কপি পাওয়া গিয়েছিল, আজহারি, সেও কিন্তু ওই ইয়ে নিয়েছে, আশ্রয় নিয়েছে মালয়েশিয়াতে। কিন্তু মালয়েশিয়ার সরকার ইসলামী হিসাবে ওদেরকে আশ্রয় দিয়েছে, কিন্তু এরা যে জঙ্গি মতবাদ প্রমোট করে সেটা যদি ধরা পড়ে আজহারিকেও ধরবে, জাকির নায়েককেও তারা মালয়েশিয়া থেকে বাইর করে দিবে। কারণ মালয়েশিয়া হলো ওই রাষ্ট্রগুলা, মালয়েশিয়া কিন্তু ইসলামিক আইনে কিন্তু আছে, ওইখানে ইসলামিক আইন কার্যকর আছে, এটা আমরা অনেকে জানি কিনা জানি না। মালয়েশিয়া নিজেও কিন্তু আধা ইসলামিক একটা রাষ্ট্র, অর্থাৎ ওইখানে মুসলমানদের জন্য ইসলামিক ল, খ্রিস্টান এবং অন্যান্য যারা আছে চাইনিজ, হিন্দু অর্থাৎ অমুসলিমদের জন্য একেবারে আধুনিক গণতান্ত্রিক আইন কানুন, এইভাবে রাষ্ট্রটা চলে মালয়েশিয়া। কিন্তু জঙ্গিবাদকে ওরা প্রশ্রয় দিবে না, যে যদি ধরা পড়ে এটা ইয়ে করবে। তো তারা খুব সিরিয়াসলি বলছে মালয়েশিয়ান পুলিশ প্রধান, যে জঙ্গিবাদের কোনো প্রকার ছাড় মালয়েশিয়ার মাটিতে হবে না, সেই যে দেশেরই হোক। এইটা শুধু মালয়েশিয়া কেন, আপনি এই কয়েকটা রাষ্ট্র বাদ দিলে, বিশেষ করে বাংলাদেশ, আফগানিস্তান বাদ দিলে, সোমালিয়া তো সরকার অত শক্তিশালী না, এই তিনটা রাষ্ট্র বাদ দিলে আর কোথাও জঙ্গিবাদের কোনো স্থান বর্তমান পৃথিবীতে নাই। বিশ্বের 200টা দেশের মধ্যে এই তিনটা দেশে শুধু জঙ্গিদের স্থান আছে। বাংলাদেশে আছে, বাংলাদেশ তো এখন অফিসিয়ালি শুধু ঘোষণা দেওয়ার বাকি। বাংলাদেশে যে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এটা সারা বিশ্ব দেখতেছে। তো এই 36টার কথা আমি যেটা বলতে চাই, দেখেন গত বছরের যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনটা যে একটা জঙ্গি আন্দোলন ছিল, এটা আমরা বহুভাবে প্রমাণ পাচ্ছি। এই মালয়েশিয়ায় 36 জঙ্গি ধরার পর নতুন ভাবে আমরা একটা প্রমাণ পেলাম যে এটা একটা জঙ্গি আন্দোলন ছিল। জঙ্গি আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা নিয়মতান্ত্রিক সরকারকে, তার সরকারের যেসব লোকজন ছিল তাদের মূর্খতার জন্য এই জঙ্গি আন্দোলনটাকে তারা সময় মতো ডিল করতে পারে নাই। কিন্তু রাষ্ট্রটা পড়ে গেল একটা জনপ্রিয় প্রধানমন্ত্রী, জনপ্রিয় বলার চেয়েও বলবো যে দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর হাত থেকে। একেবারে রাষ্ট্রের প্রতি কোনো ধরনের কি বলে যে কোনো ধরনের দায়িত্ববোধ নাই, মানুষের প্রতি কোনো ধরনের মমত্ববোধ নাই, জীবনে নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু চিন্তা করে নাই, এমন একজন একেবারে জানোয়ার মার্কা লোকের হাতে রাষ্ট্রটা পড়ে গেল, সেই হলো ইউনূস। তো এই আমি যদি ওইদিকে আরেকটু পরে যাই, আমরা তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করি। স্পেসিফিকলি এখন মালয়েশিয়ায় যারা বসবাস করছে তারা এক ধরনের উদ্বিগ্ন। এই ব্যাপারে আপনারা তাদের উপর কি প্রভাব পড়তে পারে? আপনি যদি দেশের সম্মান ক্ষুণ্ণ হওয়া একটা জিনিস, আরেকটা হলো মালয়েশিয়া, বাংলাদেশে এরা কিন্তু উদ্বেগ, আপনার কথা কিন্তু এখন তারা শুনবে যে বাকি বাংলাদেশি। না, ধন্যবাদ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমি ভুলে গিয়েছিলাম। বাংলাদেশে ইউনূস যে সরকার চালাচ্ছে এবং আমরা প্রতিনিয়ত যাদেরকে এই সরকারের নিয়ন্ত্রক হিসেবে দেখছি, এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে ততদিন যদি এই ক্ষমতা যদি দীর্ঘায়িত হয়, শুধু আজকে মালয়েশিয়া যেসব শ্রমিক আছে তাদেরই ভবিষ্যৎ আপনার আশঙ্কার মধ্যে না। আমি বলবো মধ্যপ্রাচ্য সহ যেসব দেশে বাংলাদেশি শ্রমিক যায় সবার ভবিষ্যৎ চরম আশঙ্কার মধ্যে। ইউনূসের অধীনে এটা পড়তে থাকবে, কারণ পৃথিবীতে আপনি যত চেষ্টাই করুন একটা জঙ্গি শাসনকে আপনি লুকিয়ে রাখতে পারবেন না। হ্যাঁ, এটা এরা 8-10 মাস লুকিয়ে রেখেছে, কারণ হলো ইউনূসকে ওরা ওই জন্যই ওইখানে বসিয়েছে। এবং আমি বারবার বলেছি, আপনারা দেখবেন ইউনূসের যারা সমর্থক এবং জঙ্গি তাদের একটাই কথা ছিল যে আমাদের সামনে যদি ইউনূস থাকে তাহলে আমরা যা খুশি তাই করব, কিন্তু ইউনূসের চেহারা দেখে সারা বিশ্ব আমাদের কার্যক্রমকে, আমরা যে জঙ্গি কার্যক্রম করছি সেটা তারা আর মনে করবে না। অর্থাৎ ইউনূস সামনে থাকলে সব ধরনের জঙ্গি কার্যকলাপ থেকে বিশ্ব চোখটা বন্ধ করে রাখবে। এক্স্যাক্টলি সেই ঘটনাটাই ঘটেছে কিন্তু, এবং সাফল্যের সাথে ঘটেছে। ইউনূস যে একটা বাটপার লোক, এটা তো ইউনূসের একেবারে ক্লোজ মনে করেন যে যারা তার পৃষ্ঠপোষক, ইউনাইটেড স্টেটসের ধরেন বারাক ওবামা বুঝতে পারবে কত বড় বাটপার, হিলারি ক্লিন্টনরা বুঝতে পারবে, কারণ এরা তার সাথে ঘনিষ্ঠভাবে মিশেছে। অন্যান্য দেশের নেতারা তো আর ওইভাবে মেশে নাই। আর যেসব দেশের বিভিন্ন দেশের এনজিও করে যারা, ওরাও কিন্তু পৃথিবীর সব জায়গায় আপনার এই ধরনের বাটপার কিছু সংগঠন আছে যাদের ব্যবসা বাণিজ্য রুজি রোজগারি হলো কাউকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা। গত 30-40 বছর ইউনূস এদের সবার সাইনবোর্ড হিসাবে ব্যবহৃত হয়েছে। ফলে দেখবেন ইউনূসের ঘরে যতগুলো পুরস্কার ঢুকেছে
সারা বিশ্বের কোনো মানুষের কিন্তু আর এত পুরস্কার নাই। না, 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 এটা দিয়ে আমাদের এক ধরনের সাকসেস আছে এই দিক দিয়ে হ্যাঁ, আমাদের এই পুরো আমরা পুরস্কারগুলো যে একটা বাটপারির অংশ, সারা বিশ্বের বাটপারদের চক্রের মধ্যে ইউনুস যে সবচেয়ে একটা 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 একেবারে ব্লেজিং স্টার, সেটাই তার কথা, তার যে জিনিসটা প্রমাণ করে। কিন্তু তারপরেও ইউনুসের এই জঙ্গি শাসন এবং জঙ্গিরা যে বাংলাদেশের এখন ক্ষমতা নিয়ন্ত্রণ করছে এবং জঙ্গিরা যেখানে সেখানে কত অনাচার করছে, আমরা হয়তো পরে সেখানে আসতে পারি, এগুলো তো বিশ্ব দেখছে, আপনি তো কোনো কিছু লুকিয়ে রাখতে পারবেন না। জি। তো এই জায়গাটাতে সবচেয়ে বেশি আশঙ্কাগ্রস্ত, সতর্ক হবে যেই দেশগুলো বাংলাদেশ থেকে শ্রমিক নেয়। এবং আমি বলবো শুধু মালয়েশিয়াতে না, এক সময় এই ইউনুসের শাসন, জঙ্গিদের শাসন চলতে থাকলে সৌদি আরব, কাতার, ইউএই, মালয়েশিয়া সবগুলা দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিবে। ওকে, ওকে, ওকে। আমি 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 এইটা এখানে শেষ করতে চাই। আমি প্রিয় দর্শক যারা মালয়েশিয়া থেকে দেখছেন বা মধ্যপ্রাচ্য থেকে দেখছেন বা বিভিন্ন দেশে যারা আছেন, আমাদের প্রিয় ভাই বোনেরা, আপনারা একটা জিনিস মনে রাখবেন, যারা জঙ্গি হিসেবে চিহ্নিত হয়ে গেছে তাদের সংশ্লিষ্টতা থেকে আপনারা দূরে থাকবেন, নিজেদেরকে নিয়ন্ত্রণ করবেন, নিজেরা ওই দেশের আইন কানুন মেনে চলার চেষ্টা করবেন। যে ভাই বোন যে দেশেই অবস্থান করেন না কেন সেই দেশের আইন কানুন মেনে চলার চেষ্টা করবেন, তাহলে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে, মালয়েশিয়াতে যে আইএস এর সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশি ভাইয়েরা ধরা খেয়েছেন, এটা কিন্তু দেশের এই যে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়বে। অন্যান্য দেশও বাংলাদেশে থেকে জনশক্তি আমদানি করতে কিন্তু চিন্তা করবে একবার। আর আমি দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করছেন, বিভিন্ন মতামত দিচ্ছেন, আমি একটা কথা বলতে চাই। আমাদের আজকের বিষয় স্পেসিফিকলি একদম ৩টা-৪টা বিষয় নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে মালয়েশিয়ার যে ৩৬ জন বাংলাদেশে আটক হয়েছে, বাংলাদেশের ৩৬শে জুলাই পালিত হবে, প্ল্যান প্রোগ্রাম চলছে। এটার সাথে একটা চমৎকার মিল হয়ে গেছে, কিভাবে যেন কাকতালীয়ভাবে ৩৬ বাংলাদেশি জঙ্গি আটক, আবার ৩৬শে জুলাই বাংলাদেশে হচ্ছে। ঠিক আছে। আর আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা এয়ারপোর্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে ম্যাগাজিন পাওয়া গেছে, সে বিষয়টি নিয়ে অনেকে অনেক কথা বলছেন। এইটা নিয়ে আমরা এখন কথা বলবো। আরেকটা কথা বলবো হচ্ছে কুমিল্লার মুরাদনগর বিষয়ে। আমি দর্শকদের একটু আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ওই ২-১টা প্রশ্ন একটু স্যার নিয়ে নিই। যে মোহাম্মদ সুমন ভাই, আমি নিজে মালয়েশিয়ায় থাকি। এই যে মালয়েশিয়ার জনগণ আমাদের আ এখন ছোট ছেলে দেয় ভাই, একদম মানে নিচু হয়ে গেছেন। এই ধরনের কথা বলছেন। চোখে কই আমরা বলে মুনাফিক, মানে বাংলাদেশীদেরকে মুনাফিক বলে। এই যে উৎকণ্ঠার কথা জানিয়েছেন, তারা শুনছেন কিন্তু মালয়েশিয়া থেকেও অনেকে। জি, প্লিজ। তারপরে হচ্ছে ধানমন্ডি ৩২, এই আইএস জঙ্গিদের নিয়ে মালয়েশিয়ার সরকার এখন কি করছে একটু বলুন। হ্যাঁ, মালয়েশিয়ান সরকার তো তদন্ত চালাচ্ছে, পুলিশ উদ্বিগ্ন, পুলিশ সাথে আইএস এর সাথে তারা সংশ্লিষ্ট, কিছু বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, কিছুকে তারা এখনো অ্যারেস্ট করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আইনানুগ তারা ব্যবস্থা নেবে। মিত্রজিৎ রায়, বর্তমান সময়ের পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ ভীষণভাবে আক্রান্ত হয়ে আছে। ধন্যবাদ আপনাকে। এরপরে কে আছে? নেসারউদ্দিন, আওয়ামী লীগকে শেষ করা যায় না, যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে নেসারউদ্দিন। রিয়াদ হোসাইন, জামাতি জঙ্গিগুলার কমন কিছু কথা, মতের মিল হলে নাস্তিক, মতের অমিল হলে নাস্তিক, আর ভারতের দালাল বলবে পুরাই মুখস্থ বলি। জি, এইটা আমরা দেখতে পাচ্ছি। রিয়াদ হোসেন, আপনাকে ধন্যবাদ। আম, এটা কি নমরুদ একটা নাকি না? একটু আবার জি, কমেন্ট ছিল এই যে নূর নাস্তিক, নদী চালিয়ে যান। জি, জি দেখেন, বলেন। নাস্তিকটা পুরোপুরি কিন্তু বাংলাদেশে যেসব মৌলবাদী সংগঠন আছে এটাকে ওরা কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। নাস্তিকেরকে যে ধর্মমতে তাদের যে বিধান করতে হবে এইটা ইয়ের করার কিন্তু কোনো কোনো সততার মধ্যে তারা নাই। দেখেন বদরুদ্দিন উমর, তারপরে আরো যারা যারা নাস্তিক আছে, যে ফরহাদ মজার, এই নাস্তিকগুলোর ব্যাপারে তাদের কিন্তু কোনো কোনো না, না, ধরনের না। মাথা ব্যথা নাই। কিন্তু যেসব লোক, যেমন অধ্যাপক জাফর ইকবাল, উনি নিজে বারবার ঘোষণা দিয়েছেন যে কোনো দিন আমি ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলেছি, এমন কথা যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে উনি লেখা ছেড়ে দিবেন, ইত্যাদি ইত্যাদি বলেছেন। কিন্তু তারপরও কিন্তু ওই ওই মৌলবাদীরা কিন্তু ওই নাস্তিক। জাফর ইকবালকে বারবার আক্রমণ করে। তাহলে দেখা গেল কি, যেসব লোক মুক্তিযুদ্ধকে সমর্থন করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আছে, তাদেরকেই ওরা নাস্তিক ট্যাগ দিয়ে হত্যা করতে চায়। আর যারা তাদের
পক্ষে কথা বলে, তাদের সমর্থন করে, এই লোকগুলো নাস্তিক হিসাবে রাস্তায় এসে ঘোষণা দিল, তারা কিন্তু কিছু বলে না। একদম জলজ্যান্ত প্রমাণ হলো সেই বদরুদ্দিন ওমর, ফরহাদ মজার, আরো কে কে আছে, আমি ওগুলোর দিকে যাচ্ছি না, কিন্তু অনেক আছে। হুম তার মানে হলো যে দেখেন, এরা চরম অসৎ, বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলো, এদের মধ্যে সততা, ন্যায়বোধ এবং নৈতিকতা বলতে কিছু নাই। শুধু তাদের পারপাস যারা সার্ভ করবে তারা নাস্তিক হলেও 7 খুন মাপ, আর তাদের পারপাস যারা সার্ভ করবে না তাদেরকে ছলে বলে কলে কৌশলে নাস্তিক ট্যাগ দেয়া। এই জিনিসটা আমি দর্শকদের খেয়াল করতে বলবো। ধন্যবাদ। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। আনিসুর রহমান, মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক যারা দিচ্ছে ভেঙে গুঁড়িয়ে, তাদের হবে ফাঁসি, আসছে দিন ফুরিয়ে। জি ধন্যবাদ আপনাকে। আনিসুর রহমান কবি হয়ে গেছেন। হ্যাঁ, আসানুজ্জামান কাইয়ুম, মালয়েশিয়ার সরকার এসব জঙ্গিদের বিরুদ্ধে অলরেডি তারা যে শব্দটি উচ্চারণ করেছে, এটি আমাদের জন্য তো অত্যন্ত মানে দুঃখের। বাংলাদেশের যে ভবিষ্যৎ কি হবে? আহমেদুল্লাহ আসিফ বিমানবন্দরে জঙ্গি হামলা করে নাই, সেই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, এটা আমরা অবশ্যই কৃতজ্ঞ। আপনাদেরকে অনুরোধ করতেছি আসিফকে ধন্যবাদ জানানোর জন্য। এই তো ভাই বুঝে গেছে। আহমদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। ধানমন্ডি 32, ইউনুসের নোবেলটাই তো বাটপারি করে হিলারি গিফট করার, গিফট ফর বাটপার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন এয়ারপোর্ট নিয়ে আলোচনা করব। আমাদের আসিফ সাহেব যে মুসলিম মুসলিম, ইউনুস তো একটা ইন্টারন্যাশনাল বাটপার। আপনার কথা বলছে সবাই, ইন্টারন্যাশনাল বাটপার বলছে। যাই হোক, আমাদের বিজয় টিভি 24 এই দেশের মানুষের জন্য আজকের এক ধরনের সত্য। আংশিক হলো দেশের অনেক ক্ষতি হয়ে গেল, কিন্তু এক ধরনের সত্য চিহ্নিত হয়ে গেল, কে কারা কি, কে কি কোন মতাদর্শের। লিটন মিয়াম সুদখোর ইউনুসকে শান্তিতে নোবেল না দিয়ে বিশ্ব টাউট বা বিশ্ব বাটপার বা বিশ্ব বেহায়া উপাধি দেওয়ার দরকার ছিল। তার মতো নির্লজ্জ ও নিচু মানের লোক দ্বিতীয় কেউ নাই। তবে রুখে দাঁড়াবার সময় এসেছে, রুখে দাঁড়াও। মুন্না, তুমি দেখাতে থাকো। আমরা এখন আমাদের এয়ারপোর্টে আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাচ্ছি। সেখানে আমাদের একজন মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি ভুলে তিনি ভুলে একটা ম্যাগাজিন নিয়ে গেছেন, এবং সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বেশ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুন্দর সুন্দর কথা বলেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে কোথাও তিনি নিরাপদ না, আমি মিসাইল রাখলেও নিরাপদ না, এটা বলছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আচ্ছা, আমাদের সাংবাদিকদের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন, আমি ছোট্ট দুই একটা শুধু বলি। প্রথম বলছেন এটা ভুলবশত একটা কাজ হয়ে গেছে, আবার বলছেন এটা হয়তো জাস্ট একটা ভুল। আরেক প্রশ্নের জবাবে বলছেন এইটা একটা মানে জাস্ট একটা ভুল। আচ্ছা, আবার বলছেন ম্যাগজিন ভুলে ওনার রয়ে গেছিল। দ্বিতীয় প্রকাশ হলো এই জঙ্গিরা যে গত বছর জুলাই আগস্টে AK-47 দিয়ে মানুষ মেরেছে। আমি তো এখন দেখেন, এখন কি আর আমাদের নিজেদের কারো কোনো বুঝতে অসুবিধা আছে? এই জঙ্গি আসিফই হয়তো দেখা গেল 50-60টা ছেলেকে মেরে ফেলেছে এই এই গত গত জুলাই আগস্টে, কিন্তু মানুষ এগুলা বিশ্বাস করতে চায় না। কিন্তু জঙ্গিরা ক্ষণে ক্ষণে, প্রতিদিন, প্রতি মুহূর্তে, মাসের পর মাস, একটার পর একটা ওরা কিন্তু সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে যাচ্ছে যে তারাই এই জঙ্গিরাই মানুষগুলো মেরেছে, পুলিশ মারে নাই। পুলিশ হয়তো 2-4 জন মরেছে পুলিশের গলিতে, জঙ্গিদের গুলিতে মরেছে শত শত। তারপরেও কিন্তু পুরা সংখ্যাটা এখনো আমার ধারণা 500-র বেশি হবে না, বা আরো কম হবে, যেটাকে ওরা 1,500 বলে, 2,000 বলে। একটা জঙ্গি একবার বলছিল যে আমরা একজন মারা গেলে 10 জনের কথা বলেছি, যাতে মানুষের সহানুভূতি পাই। গত বছর জুলাই আগস্টে এই যে একটা পুরা ম্যাটিকুলাস প্ল্যানের মাধ্যমে একটা নিয়মতান্ত্রিক সরকারকে যে উৎখাত করলো, এবং সেইখানে যে জঙ্গিরা যুদ্ধাস্ত্র, মারণাস্ত্র ব্যবহার করে মানুষকে গুলি করে মেরেছে, এটার প্রমাণ কিন্তু তারা বারবার দিয়ে যাচ্ছে। এই যে আসিফ, আপনি যেটা বললেন যে কত জায়গায় গুলি বন্দুক লুকানো থাকলে যে একটা ভুল করে এয়ারপোর্টে চলে যায়, এই জঙ্গি তো নিশ্চয়ই এটা এয়ারপোর্ট দিয়ে নিয়ে যেত না, এটা ভুল ভুল করেই হয়েছে, এটাই স্বাভাবিক। কারণ এটুক সেন্স বোধহয় আছে যে এটা তো যদি তার অন্য কোনো দেশের, সে কোথায় গেল, তুরস্ক হয়ে বলছে মরক্কো যাচ্ছে, ওইসব এয়ারপোর্টে হইলে তো সে যে বাংলাদেশের একজন জঙ্গি, এই খাতির তো তারা করতো না, ইউনুস যে খাতিরটা করছে, তাই না? আমরা সাধারণ মানুষ যদি এই ধরনের অস্ত্র নিয়ে ধরা পড়ি এয়ারপোর্টে, 10-20 বছর জেলও খাটতে হইতো। জি কিন্তু জি জি জি। যেহেতু রাষ্ট্রটাকে জঙ্গিরা নিজেরা দখল করে ফেলেছে গত বছর, এখন বাংলাদেশে জঙ্গিদের আইন চলছে। এটা যে জঙ্গি এবং এবং জঙ্গলের আইনে যে বাংলাদেশ চলছে বর্তমানে, এটা তার একটা প্রমাণ। এবং আসিফরা যে এরা যে গত বছর জুলাই আগস্ট মাসে নিজেরাই AK-47 দিয়ে গুলি করে শত শত ছেলে মেয়ে মেরে ফেলেছে,
এটাও কিন্তু, এই প্রমাণটা কিন্তু আমরা আরেকবার পেলাম একেবারে খুব, এর চেয়ে তো ভালো কোনো প্রমাণ হতে পারে না যে আচ্ছা, সে আমি সে আমি বলছে। এখানে আরেকটা কথা আপনাকে বলি যে হুম, সাধারণত কত বছর বয়সে আমরা অস্ত্র পেতে পারি? AK-47 বাদ দিলাম, ছোট্ট অস্ত্র টস্ত্র। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে অন্তত হুম, বয়স 30 হতে হবে। আসিফ মাহমুদের বয়স কি 30 বছর হয়েছে? আচ্ছা, তখন তিনি বললেন যে আমি এটা জানি না, আমাকে এটা জানতে হবে। উনি অপারগতা প্রকাশ করলেন। এই ধরনের একটা নিয়ম থাকা স্বাভাবিক। 20 বছর হুম। 22 বছরের কাউকে তো অস্ত্রের লাইসেন্স দেবে না। আসিফ মাহমুদের সত্যি অস্ত্রের লাইসেন্স আছে কিনা, বয়স 30 হয়েছে কিনা। আবার অনেক ক্ষেত্রে জানি যে অস্ত্রের লাইসেন্স নিতে হলে সরকারকে ট্যাক্স দিতে হয় এক ধরনের। তিনি যে ভিভিআইপি, কতদিন থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অস্ত্র ব্যবহার করেন, কবে লাইসেন্স নিয়েছেন, সেটা প্রমাণ করতে পারলে দেন অস্ত্রের লাইসেন্স করার লাইসেন্স পাওয়া যায়। সেই ক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তোর বয়স 30 হয়েছে কিনা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারকে লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দেন কিনা, তিনি সেগুলো করেছেন কিনা, এই ধরনের প্রশ্নও কিন্তু এখন জনমনে আছে। আমি আপনার এই যে নিজেরটা 16 আনা সব গোল্লায় দেওবন্দি। হ্যাঁ, জি, আপনি যদি একটু বলেন। দেখুন, এই যে প্রশ্নগুলা করা হচ্ছে, হ্যাঁ 30 বছর বয়সে অস্ত্রের লাইসেন্স পাওয়া যায়, তার নিচে পাওয়া যায় না। কিন্তু যে প্রশ্নগুলো আসছে, হ্যাঁ এই প্রশ্নগুলা তো জি। যখন একটা রাষ্ট্র আইন কানুনের মাধ্যমে চলে, তখন হুম। স্বাভাবিক সময়ে প্রশ্নগুলা প্রাসঙ্গিক। ইউনুস তো কোনো আইন কানুন দিয়ে রাষ্ট্র চালাচ্ছে না। ইউনুস বলেছে শপথ নেওয়ার সময় বলেছে সে সংবিধানকে রক্ষা করবে। সে ক্ষমতায় বসে সংবিধানের সবকিছু সে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই না? সংবিধানে আছে বঙ্গবন্ধুর ছবি রাখতে হবে। তারা ওই যে মাহফুজ নামে যে জঙ্গিটা আছে, সে শপথ করেছে যে সে সংবিধানকে রক্ষা করবে। পরের 5 মিনিটের মধ্যে সে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে কি বলে রক্ষা করছে। বঙ্গভবনে, সেখানে সে আবার একেবারে অত্যন্ত মানে হিরোর মতো একটা ছবি তুলেছে, এটা আবার আসিফ তুলে দিয়েছিল। তো এখন কথা হলো, বাংলাদেশে তো গত 5ই আগস্টের পরে কোনো ধরনের আইন কানুনের কোনো বালাই নাই। যেখানে আইনই নাই সেখানে এসব আইনের প্রশ্ন করার তো কোনো আসলে প্রাসঙ্গিকতা আমি দেখি না। এই সজীব ছেলেটা, এই জঙ্গি যদি 16 বছরেরও হতো, সে এই অস্ত্র পাইতো। এই অস্ত্র তার হয়তো 10টা থাকতো, সে ভুলে একটা নিয়ে এয়ারপোর্টে চলে যেত। সুতরাং এগুলো আসলে, এই প্রশ্নগুলো স্বাভাবিক সময়ের জন্য প্রাসঙ্গিক, এখনকার জন্য প্রাসঙ্গিক না। বাংলাদেশ তো এখন কোনো আইনে চলছে না, বাংলাদেশ চলছে এখন জঙ্গিদের খেয়াল খুশি মতো, ইউনুসের খেয়াল খুশি মতো। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না হয়ে যদি কোনো সাধারণ মানুষ হতো, তার হয়তো 20 বছরের জেলও হয়ে যেতে পারতো। তাকে জিজ্ঞাসাবাদ করা হতো, তার হুম, তুরস্ক যাওয়া তো দূরের কথা। এই বিষয়টিকে তারা খুব স্বাভাবিকভাবে নিয়ে বলছেন যে হ্যাঁ, এটা একটা ভুল হয়েছে, এটা চশমার বদলে মোবাইলের মতো, মোবাইল ভুলে নিয়ে গেছে। এয়ারপোর্টে 3 স্তরের নিরাপত্তা ভেদ করে উনি কিভাবে ভিতর পর্যন্ত গেলেন বা কিভাবে স্ক্যানিং এ ধরা পড়লো, এটা নিয়ে নানান সমস্যা হচ্ছে। ধরা না পড়লে তার মানে এটা নিয়ে বিমানে উঠে যেতেন। এটা তো বিদেশ, দেশের বাইরে যদি তিনি আবার গ্রেপ্তার হতেন, সেটা তো দেশের জন্য আরো কলঙ্ক বয়ে নিয়ে আসতো। যাই হোক, আমরা চাই না, আমরা চাই যে দর্শকদের মধ্যে এটা নিয়ে অনেক মতামত আছে। মোহাম্মদ নজরুল ইসলাম, কথা ক্লিয়ার, বেশি করলে কি, বেশি করলে জুলাই জুলাই শুরু হবে গণধোলাই। ধন্যবাদ, কথা ক্লিয়ার, বেশি করলে জুলাই জুলাই শুরু হবে গণধোলাই। ও আচ্ছা, দেখো সব কবি হয়ে যাচ্ছে দেখি। মোহাম্মদ নজরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। বে অফ বেঙ্গল বাংলা, শুভ ইসলাম, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমার নাম খন্দকার ইসমাইল। ভাই, একটা পয়েন্ট, হ্যাঁ, এয়ারপোর্টের ঘটনা ইচ্ছাকৃত, নড়বড়ে সরকার আসিফকে দিয়ে থ্রেট দিল আর কি। আচ্ছা, এটাও একটা যে তাদের কাছে আছে, AK-47 আছে। সানশাইন, তিনি বলছেন শ্রদ্ধেয় হারুন ভাই, আপনি সবসময় জঙ্গির কথা বলেন কিন্তু অন্য কেউ আলাপ করে না বা বলে না। হ্যাঁ, আপনি সবসময় বলেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সানশাইন। সাইয়েদ কিউএ স্যার, একটা বিষয় আপনার কাছে জানতে চাই, অন্যান্য দেশের রাষ্ট্রদূতগণ কি বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। পজিটিভ ভাইব আয়, গান গাইতে গাইতে আসিফ গান নিয়ে কেন বিদেশে যায়? সব রহস্য বের করা উচিত। জি, ধন্যবাদ আপনাকে। নেসারউদ্দিন, গ্রামে মফস্বলে বিএনপি যে কি রকম সাধারণ মানুষের উপর অত্যাচার নির্বাচন করছে, তা না দেখলে কেউ বুঝতে পারে। আচ্ছা, এইটা কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠার কারণ। কেউ বলছে বিএনপি এমন একটা সরকার দল, যেই দলের ক্ষমতায় আসার আগেই তার পদত্যাগ চাচ্ছে মানুষ। আচ্ছা, তারপর হচ্ছে যে বিএনপি এখন অন্যান্য সবার চেয়ে কিন্তু অত্যাচার, চাঁদাবাজি, ধ্বংসে মেতে গেছে, অনেক বেশি, অনেক দূর এগিয়ে গেছে। দর্শক ভাই বোন যেহেতু এই প্রশ্নটি করেছেন, আপনি বিষয়টি যদি 2-1 মিনিটের মধ্যে একটু বলেন। ধানমন্ডি 32, আমি দেশের প্রায়, আচ্ছা,
আমি দেশের প্রায় 43টি জেলায় কাজ করেছি। ইউনুস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের কোথায় নারীর জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, করে শান্তি প্রতিষ্ঠা করে তার একটা সুনির্দিষ্ট উদাহরণ কেউ আমাকে দিতে, আচ্ছা কেউ না, একজন যে কোটিপতি হয়ে গেছে, বিশাল ব্যবসা, কোটিপতি না, বিশাল ব্যবসায়ী হয়ে গেছে, এরকম কোনো দৃষ্টান্ত আছে কিনা? আপনার কাছে অনেক প্রশ্ন জমা হচ্ছে। মোহাম্মদ আব্দুল হাই আজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে জঙ্গি ইউনুস। শেখ হাসিনাই সঠিক ছিল সাধারণ মানুষের জন্য। জি, আপনি বিএনপির কথাটা, বিএনপির যে অত্যাচার নির্যাতন চলছে সাধারণ মানুষের উপর সেটা, আর হচ্ছে ইউনূস সাহেবের যে ক্ষুদ্র ঋণ নিয়ে বাংলাদেশে কারা কারা ধনী হয়েছে, কারা কারা আত্মকর্মসংস্থান, ধনী হওয়ার দরকার নাই, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, সাবলীলভাবে জীবনযাত্রার মান তাদের উন্নত হয়েছে, এরকম দুই একটা উদাহরণ যদি আপনি একটু দেন। জি প্লিজ। আচ্ছা, এটা আমি ওইটা দিয়ে একটা শুরু করি। একজন জানতে চাইছিল যে আরো যে রাষ্ট্রদূত আছে সরকারের, তারা একজনও করে আচ্ছা, নাই, একজনও করে নাই। আর এটার জন্য সম্পূর্ণরূপে আওয়ামী লীগ সরকারই দায়ী। আওয়ামী লীগ সরকার এই যে যেসব মন্ত্রী দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চালিয়েছে, তারা জামাত শিবিরের মতোই চালিয়েছে। মানে ওই পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় একটা জামাত শিবিরের আড্ডাখানা ছিল। বিশেষ আচ্ছা, করে আচ্ছা। বিএনপি জামাত এরাই, এবং মন্ত্রীগুলা ওদের কাছে বিক্রি হয়ে থাকতো। সুতরাং এইসব এই ধরনের মন্ত্রী যদি প্রধানমন্ত্রী নিয়োগ দেয়, সেখান থেকে তো উনি ভালো কিছু আশা করতে পারে না, তাই না? যদি আপনি আপনি, আপনি আপনি বেরিয়ে এসছেন, আপনি কথা বলছেন, আপনি জঙ্গিবাদের বিরুদ্ধে আমি কথা তো এই বলছেন। মন্ত্রীগুলোর আর সময় আরেকটা আমি, কথা বলি, আপনার একটা লেখায় পড়ছি যে হ্যাঁ, আপনি যখন অ্যাম্বাসেডর, আপনি আপনার প্রশাসনে কিন্তু লড়াই করেছেন অনেকের সাথে, ইন্টারনাল লড়াই, হ্যাঁ, হ্যাঁ, আমি মন্ত্রীদের, জঙ্গি সাথে। মন্ত্রীরা আমাকে পছন্দ করতো না এই জন্য, কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষে যাতে মন্ত্রণালয়টা চলে সেই রকম কিছু জি। দেখতে চাইতাম, আর কিছু না করতে চাইলো। কিন্তু মন্ত্রীদের তো সেই বোধ ছিল না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ করেছিলেন, বিশেষ করে দীপু মনির পরে, দীপু মনি পর্যন্ত কিছুটা ঠিক ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্তত মন্ত্রীর পর্যায় থেকে মন্ত্রণালয়টা মুক্তিযুদ্ধের চিন্তাধারায় চলুক সেই ধরনের একটা ইয়ে ছিল। কিন্তু মাহমুদ আলী আসার পর থেকে এটা পুরোপুরি জামাত শিবির, বিএনপি নিয়ন্ত্রণ করেছে। সুতরাং ওই ওই জায়গাটা আর কি একটু খেয়াল রাখতে রাইট, হবে। রাইট, হ্যাঁ, রাইট। তারপরে হুম। আপনি দেখেন বিএনপির কথা যে বললেন, বিএনপির বিষয়টা দেখতে হবে কি, বিএনপিকে এখন আলাদা করে দেখার কি কিছু আছে? কারণ জুলাই আগস্টে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কিছু কিছু সহযোগী ছোট ছোট 14 দল ছাড়া সবাই তো জঙ্গিদের সাথে গেছে, এবং জঙ্গিদেরকে, জুলাই আগস্টের জঙ্গিরা যদি বিএনপির যদি সমর্থকরা জঙ্গিদের সাথে একাট্টা হয়ে কাজ না করতো, তাহলে কি জঙ্গিরা সফল হতে পারতো? পারতো না, তাই না? এখন যেই জিনিসটা চলছে সেটা হলো তাদের মধ্যে ঠিক রাষ্ট্রটা কে শাসন করবে এই ধরনের একটা একটা তাদের মধ্যে কোন্দল চলতেছে। আর বিএনপি তো বাংলাদেশে শাসন করেছে, এখন যারা বিএনপির এইসব দেশের জন্য হওয়ার তো কিছু নাই। বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত তো বাংলাদেশ রাষ্ট্র বিএনপি শাসন করেছে। হ্যাঁ, তো তারা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র শাসন করেছে, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু কি ধরনের শাসন, সেই সময় কিভাবে বাংলাদেশে মৌলবাদীদের বিচরণ ছিল, কিভাবে তাদের তাদের প্রভাব ছিল, এবং সেই সেই সময় মানুষের জীবনমান উন্নয়নে সরকার কত দূর করেছিল, এগুলো তো খুবই আমাদের কাছে নতুন, মানে আমরা জানি বিষয়টা। তারই ধারাবাহিকতায় বিএনপি ভেবে ফেলেছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় চলে এসছে, সুতরাং তার লোকজন সেই রকম যা যা করার, সেই চাঁদাবাজি বলুন, ইত্যাদি বলুন, এক্সপ্লয়টেশন বা বিভিন্ন ক্ষেত্রে, এবং দেখবেন যে আওয়ামী লীগের লোকজনকে যে মেরেছে রাস্তায়, এই মবের কিন্তু সবচেয়ে খুনি অংশটা ছিল কিন্তু বিএনপির। হ্যাঁ, এটা এটা কিন্তু খেয়াল রাখতে আহ, হবে। অর্থাৎ এখন বিএনপি যেহেতু বড় ধরনের একটা জনসমর্থন তার আছে, সেখান থেকে সে জিনিসটাকে দেখে। কিন্তু বৃহত্তর চিন্তা করে যদি আমরা দেখি যে বাংলাদেশের কল্যাণ সাধন কারা করতে পারবে, সেটা এখন পর্যন্ত যেসব সরকারগুলো হয়েছে তাদের মধ্যে আমরা শুধু শেখ হাসিনা সরকারকে দেখেছি মানুষের কল্যাণে কিছু কাজ করতে, আর অন্যরা কিন্তু সেটা করে দেখাতে পারেনি। এবং বাংলাদেশের যা কিছু অর্জন দেখবেন, যে একটা বড় প্রতিষ্ঠান, একটা কিছু দেখবেন, সব শেখ হাসিনার হাতে গড়া। হুম। আচ্ছা, 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 সেটা আমরা দেখলাম। এখন আমাদের কমেন্টস গুলোর মধ্যে একজন একটা আরেকটা কমেন্ট প্রশ্ন ছিল করেছেন। আপনার, আমি জি মনে বলেন রাখি প্লিজ, প্লিজ, না, প্লিজ, আপনার প্লিজ। ছিল এই বিএনপি এবং ওইটা ছাড়া আরো কিছু ছিল কিনা? বিএনপি ওই যে আমি সামনের স্মৃতিশক্তি দিকে যাই। থাকতেছে না। আমি আরেকটা কি করে একটা, একটা বিএনপি করেছিলাম, আরেকটা আপনি ওই রাষ্ট্রদূত, হ্যাঁ সেটা বলেছেন, আরেকটা হইল, আচ্ছা কি যেন, যাক ঠিক আছে।
পারভিন আজাদ, রাজাকার, ইলিয়াসকে শিক্ষা দিন। আচ্ছা, ঠিক আছে। ভাই, আপনি ছোটখাটো অস্ত্রের কথা বলেন। এই শিশু উপদেষ্টা বলছেন তার কাছে মিসাইল থাকলেও সে নিরাপদ নয়। হ্যাঁ, এই কথা বলছে যে মিসাইল থাকলেও সে নিরাপদ। কি ধরনের থ্রেট? মানে কি নিরাপত্তাহীনতায় তিনি ভুগছেন? আরেকজন একটা কমেন্ট করেছেন, খুব ভালোই লেগেছে যে, না ঢাকা এয়ারপোর্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা বিরাট উপকার করে দিল। মানে এটা যদি নিয়ে এসে বিমানে উঠতো, এরপরে কোথাও মরক্কো অথবা কোথায় আর কোথায় যাচ্ছে, মরক্কো অথবা তুর্কি, কোনো তুর্কি। এয়ারপোর্টে হয়তো ধরা খেলে বাংলাদেশের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াতো? যে উপদেষ্টার ব্যাগে এরকম 47 কোনো লাইসেন্স, আচ্ছা এরিকা 47 এর কোনো লাইসেন্স দেয় না। পিস্তলের লাইসেন্স টাইসেন্স দেয়। আচ্ছা, ঠিক আছে, আমার জানা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার মতো বলি আমার জানা নেই। জি, প্লিজ নেক্সট। তা দেওয়ার কথা না, কারণ এটা তো যুদ্ধের অস্ত্র, এটা কেন মানে আচ্ছা বাড়ি ঘরে রাখা হবে? আচ্ছা 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 আচ্ছা। দুলাল রিয়াক্ট বলে লাভ নেই ভাইয়া। বাঙ্গুরা মধ্যপ্রাচ্যে জামাতি ধর্মের টোপে পড়ে যায়, বেহেশতের টিকিট আহ, পিছে দৌড়ায়। আমি কালকে একজনকে প্রশ্ন করলাম, আমার সাথে ঝগড়াঝাটি চলছিল আর কি, কথা কাটাকাটি। এক পর্যায়ে আমি বললাম, ভাই একটা দল বেহেশতের টিকিট দিচ্ছে, এই কথাটা শুনলে তোমার কেমন লাগে? এই কথাটা তুমি শুনে তুমি সেই দলকে সমর্থন করবা? সেই দলের কথা বিশ্বাস করবে? একটা দল জামাত, সেটি হচ্ছে বেহেশতের টিকিট দিচ্ছে। তোমার কি মনে হয়? আরেকটা প্রশ্ন করলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা যে কোনো একজন উপদেষ্টার পিএস এর ইনকাম হচ্ছে 300 কোটি টাকা বা কিছু একটা এরকম, তাহলে উপদেষ্টার কত কোটি টাকা? অতীতে সবাই বলছে শেখ হাসিনা বলে দিচ্ছে যে তার একজন পিয়নের 400 কোটি টাকা আছে। আচ্ছা, ঠিক আছে, অনেকে আবার বলছে যে না, তাহলে শেখ হাসিনার কত কোটি টাকা আছে? এখন দুই তিনজন উপদেষ্টার পিএস কে যে দুদক তলব করেছে, অনেকে বলছেন উপদেষ্টাদেরকে সেভ করার জন্য, তাদের উপর এখন নির্যাতন চলবে। পিএস এর যদি 300 কোটি টাকা হয়, বইয়ের পাঠ্যপুস্তকের জালিয়াতির যদি একজন ইমানদার আলেম 400 কোটি টাকা নিয়ে যেতে পারেন, তাহলে এর শীর্ষে যারা আছে তাদের কত কোটি টাকা? একটু সিম্পল। দেখেন এখানে জিনিসটা, আপনার মনে আছে কিনা এই যে একবার সুরঞ্জিত সেনগুপ্তের গাড়িতে হুম, আমরা যা পারমিল। শুনেছি যে কত লাখ টাকা, 50 লাখ টাকা বা এরকম একটা টাকা সহ 40 একটা মনে ড্রাইভার হয়। বিডিআর এর মধ্যে ঢুকে গিয়েছিল গাড়ি নিয়ে। হুম, হুম, পুরা জিনিসটা যদি আমরা ভালোভাবে একটু দেখি, এটা ছিল পুরা সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে একটা প্রহসন, মানে এটা ছিল একটা নাটক এবং শত্রুরা একটা নাটক করে কিন্তু তখন দেখেন, তারপরেও কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত আর মন্ত্রী থাকতে পারেন না, উনি পরে দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিলেন, পরে ওনাকে পদত্যাগ করানো হয়েছিল বা উনি পদত্যাগ করেছিলেন। এটাকে বলে একেবারে ন্যূনতম আইনের শাসন। কিন্তু ইউনূসের আমলে কিন্তু কোনো ধরনের আইনের শাসনের কিন্তু কোনো ধরনের চিহ্ন ছিটে ফোটা আপনারা দেখবেন না এখানে। 150 কোটি টাকা ধরা পড়ে এই যে জঙ্গিগুলার পিএস গুলা, কিন্তু তাদের কিন্তু কিছু হয় না। অর্থাৎ বর্তমানে আমরা যদি ওই ঘটনাটার সাথে তুলনা করি, এখানে সরাসরি চুরি চোর ধরা পড়লো এবং মন্ত্রীর অফিসে, ওইটা তাও একটা গাড়িতে। হ্যাঁ, তারপরে সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু কোনো ধরনের নিজেকে মানে নিজেকে ডিফেন্ড করতে মানে ডিফেন্ড করারও তাকে সুযোগ দেয় নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা আমরা যদি সেই সিচুয়েশনের সাথে এটা তুলনা করি, তাহলে দেখেন বর্তমানে বাংলাদেশে কি ধরনের অরাজকতা চলছে। আহ, আচ্ছা, আমি আপনারা সিম্পল দুই একটা আরেকজনকে বলেছিলাম আর কি, বা আমার কাছে মনে হয় যে একটা দল বলেছে যে জান্নাতের টিকিট দিচ্ছে। আচ্ছা, কেউ প্রতিবাদ করে নাই, তার মানে কথা সত্য। তাদের জামাত ইসলামের মধ্যেও কেউ প্রতিবাদ করে নাই, দেশবাসীও প্রতিবাদে ঝাঁপাইয়া পড়ে নাই যে তার নিস্তার নাই, সে কি বলছে, বেহেশতের টিকিট সেই দেয় আর কি। এটা তো আখেরাতে আল্লাহ বিচার করবেন। আচ্ছা, আবার বলছে একজন হুজুর বলছে যে ওলি যেভাবে ওহী নাজিল হয় ওলিদের উপর বা আখেরি খলিফা, সেইভাবে ডক্টর ইউনূস আমাদের দেশে এসছেন। কিন্তু কেউ তো প্রতিবাদ করে নাই। তার সামনে হাজার হাজার দর্শক ছিল, মুসল্লিরা ছিল, মঞ্চের পিছনে ছিল, আশেপাশে ছিল। তার মানে কথাটা সত্য। এখন আবার কেউ বলছেন যে ইউনূস সাহেব এমন একজন মানুষ যার নামের মধ্যে, আরেকজন হুজুর বলতেছে ইসলামী চিন্তাবিদ, তার নামের মধ্যে দুইজন নবীর নাম, তার মানে তাদের চেয়ে শ্রেষ্ঠ, মানে এই ধরনের বলছে আর কি। দুইজন নবীর নাম মোহাম্মদ এবং ইউনুস। মোহাম্মদ এবং আমাদের প্রিয় নবী এবং ইউনুস আলাইসাল্লাম দুইজন। এবং আমরা বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ি। হাজার হাজার দর্শক তার সামনে আছে, কেউ কোনো কথা বলে নাই। তার মানে ঘটনাগুলো তো সত্য, সমস্ত কিছুই সত্য। তো এগুলোর তো কোনো প্রতিবাদ হচ্ছে না। তো প্রতিবাদ হচ্ছে না মানে ঘটনা সত্য। আগে বলেছে সবাই সুদখোর, এখন বলতেছে না উনি আমাদের ইমাম, আমাদের ইমাম।
চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কেউ তো প্রতিবাদ করছে না। কেউ বলছে আমার সামনে কতজন জিন আছে আপনারা কেউ জানেন? আশেপাশের কেউ তো প্রতিবাদ করছে না। হাজার হাজার দর্শক সামনে বসা কেউ তো প্রতিবাদ করছে না যে আপনি এটা, বা অন্যান্য ইসলামী চিন্তাবিদরাও বলছে না যে আপনি এটা ঠিক বলেন নাই। আপনি এটা ঠিক বলেননি। অন্য ৭ মহাদেশের যেকোনো জিনের কাছে আপনার নাম জিজ্ঞেস করলেই বলে দিবে, হ্যাঁ, ওনাকে চিনি। দাজ্জালের সাথে উনার দেখা হয়। উনি স্পষ্ট বলতেছে, কিন্তু হাজার হাজার অনুসারী, তার লক্ষ লক্ষ অনুসারী। উনার কথা একটা তুলে ধরলে আমি একটু বলছি আরকি, যে উনি বলছেন হাজার হাজার জিন উনার কাছে আসে, গালাগালি, নাস্তিক শেষ করে। কিরে ভাই, উনি তো বলছে যে হাজার হাজার জিন আমার সাথে কথা বলে। হাজার হাজার জিন, আমার তো একজন জিনও তো উনি কাজে লাগাইতে পারতেছে না। উনার জেলে ঢুকেও জিনরা তার সাথে দেখা করে, সলা পরামর্শ করে। দাজ্জালের মহাশত্রু তিনি। জি বলেন। দেখেন, এই বাংলাদেশের মৌলবাদীরা, কাজী ইব্রাহিম, এরা তো জামাতের সমর্থক, মানে জামাতেরই বিভিন্ন মৌলবী। এই কাজী ইব্রাহিম বলেন, তারেক মনোয়ার বলেন, আজহারি বলেন, এই ছেলেগুলা এখন বাংলাদেশের মানুষ একেবারে ৭৫ সাল থেকে এমন ভাবে মগজ ধোলাইকৃত মৌলবাদ দ্বারা, এবং এখানে একেবারে যেটা বুঝতে হবে, আওয়ামী লীগেরও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, নেতারা তো আওয়ামী বটেই। লীগের লোকজনের পাশে বসেও হাসিনার হুম, বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে ওয়াজ বলেছে। মাহফিলে। হ্যাঁ, বসে বসে এমপিরা বসা এইভাবে ওয়াজ তারা মাহফিল করছে, মগজ মানে ধোলাইকৃত। কৃতার্থ হয়ে গেল। হুম। জি। এখন মোল্লারা যা কিছু বলুক, মিথ্যা বলুক, সত্য বলুক, এগুলাকে যাচাই করার কোনো সাহস আর বাংলাদেশের মানুষ রাখে না। হ্যাঁ, তারা মনে করে যে এই মোল্লাগুলাই হলো তাদের বেহেশতে যাওয়ার একমাত্র মাধ্যম। ফলে বাংলাদেশ এখন একটা কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছে। দেখেন, আজকে যদি সৌদি আরবে কাজী ইব্রাহিম ইউনুসকে নবী, উম, না, প্রচারে বিঘ্ন ঘটায় আমরা ঘোষণা দিয়ে বসে আন্তরিকভাবে আছে দুঃখিত। সৌদি আরব। জি। যদি সৌদি আরবে যদি কাজী ইব্রাহিম ইউনুসকে নবী ঘোষণা দিত, যে আরেক মৌলবী যে তাকে ডাবল নবী ঘোষণা দিয়েছে, এই দুজনের কিন্তু কল্লা চলে যেত। হুম, অথবা জেলে থাকতে হতো ন্যূনতম বাকি সারা জীবন। জি। কিন্তু বাংলাদেশে কিছুই হচ্ছে না। বাংলাদেশে, এবং আমি একটু আগে যেটা বললাম, যে ওদের পক্ষে হয়ে যদি কোনো ঘোষিত নাস্তিক কাজ করে, সে সম্পূর্ণ নিরাপদ, যেমন ফরহাদ মজার নিরাপদ, হ্যাঁ, বদরুদ্দিন ওমর নিরাপদ। কিন্তু ওদের বিরুদ্ধে কথা বললে একটা আস্তিক মানুষকেও নানান কৌশলে তারা নাস্তিক বানিয়ে তাকে হত্যাযোগ্য করে তুলতেছে। তো বাংলাদেশে তো এই ধরনের অরাজকতায় পৌঁছে গেছে, এবং এটা ইউনুস যেহেতু এখন সরাসরি জঙ্গিদের প্রোটেক্টর হয়ে রাষ্ট্র দখল করে আছে, এখন এরা একেবারে বিনা বাধায় যা যা বলার বলে যাচ্ছে। আর মাঝখানে বাংলাদেশের মানুষের চিন্তা করার ক্ষমতা আছে, এতে কিন্তু প্রমাণিত হয় না। কারণ মানুষ, এই যে কাজী ইব্রাহিম বলছে আমার আশেপাশে জিন ঢুকে গেছে ইত্যাদি, হ্যাঁ। প্রতিটা জিনিস কিন্তু হাস্যকর, কিন্তু কেউ কোনো প্রশ্ন করছে না। না, কেউ কোনো প্রশ্ন করছে না। আচ্ছা, এটা আমি কিন্তু আরেকটা বাংলাদেশের জন্য খুবই খুবই এই সুযোগে আরেকটা কথা বলে খারাপ ফেলি। আমি খারাপ খবর। আহমদুল্লাহ হুজুর সাহেবকে নিয়ে একটা ভিডিও করছিলাম। মানে আচ্ছা। উনি এক জায়গায় বলছে আরকি, প্রোফাইল পিকচার হিসেবে নিজের ছবি ব্যবহার করা যায় না। এখন অনেকে বলছে এটা নারীদের উদ্দেশ্যে বলছে। নারী পুরুষ আমি কিছু বুঝি না। তার মানে কেউ তো প্রোফাইল পিকচার হিসেবে ছবি ব্যবহার করা ঠিক না। ইসলাম ধর্ম মতে উনি বলছেন। উনি আহমদুল্লাহ হুজুর সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে, আরো কয়েকজন হুজুরকে জিজ্ঞেস করেছে যে আমরা ফেসবুক ইউজ করি না। কিন্তু উনারা সমস্ত বক্তব্য ফেসবুকে দেন। উনারা সমস্ত কথা ফেসবুকে বলেন, সোশ্যাল মিডিয়ায় বলেন, ইউটিউবে বলেন, মঞ্চেও বলেন। কিন্তু তাদের সমস্ত কথা মানুষ শুনে কিভাবে? আহমদুল্লাহ হুজুর তার নুরানি চেহারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন, প্রচুর উপদেশ দেন। চেহারা খুবই সুন্দর, অনেক মানবিক কাজ করেন, খুবই ভালো। কিন্তু অন্যান্য নারীরা তাকে দেখে তো উজ্জীবিত হতে পারে যে আমার স্বামী যদি এরকম সুন্দর হইতো, এরকম হ্যান্ডসাম কেউ হইতো, এরকম ভালো বক্তা হতো। এইটাও তো হতে পারে। অনেকে তাকে দেখে তো উনি চুপ থাকবেন, উনি পর্দার আড়ালে থাকবেন। বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেব যেরকম আলাপ আলোচনায় আসে না, আহমদুল্লাহ হুজুর বা আজারি হুজুর, ওনাদের বক্তব্য তো, ওনাদের অবস্থান তো সেভাবে হওয়া উচিত। কিন্তু আমি নাস্তিক হিসেবে খেতাব পাইতে 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 আমার ওখানে লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ ওইটা দেখতেছে এবং আমাকে গালি দিচ্ছে যে আহমদুল্লাহ হুজুরের এই কথার আপনি। কিন্তু অনেকে বলছেন আহমদুল্লাহ হুজুর একসময় ফেসবুক, এখন আহমদুল্লাহ হুজুর বলছেন উনি ফেসবুক ব্যবহার করেন না। উনি ফেসবুক ব্যবহার করেন না, এটা যদি খারাপ হয়, তাহলে অন্যদেরকে উনি ফেসবুক ব্যবহারকে উৎসাহিত করছেন কেন? উনার কথা তো ফেসবুক, ইউটিউবে শুনেই ছেলে মেয়েরা মোটিভেটেড হচ্ছে। উনি তো গোপনে কথা বলবেন, মসজিদে কথা হুম। বলবেন, মঞ্চে কথা বলবেন, কেউ আমার ছবি ফেসবুকে ইউজ করো না, এটা হতে পারে। এটা বলতে পারতেন, কিন্তু কেউ তো সেটা বলছে না।
আহমদুল্লাহ ছবি দেখে কিন্তু প্রেমে পড়ছে, এরকম একটা কাহিনী আহমদুল্লাহ নিজেই বলছে যে তাকে। উনি নিজেই বলছে ওনারা প্রেমের কল করতো, ওনার স্ত্রীর সামনে ওনার স্ত্রীকে উনি ধরাই দিত। ওনার প্রেমে বহু মেয়ে, তো ওনারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ওনাদের ছবি কেন দেখাবেন? এটা তো ইসলামের সাথে যায় না। এখন কেউ কেউ বলছেন যে না, ফেসবুকে লাইক শেয়ার কমেন্টস করার, ওই যে আমির হামজা হুজুর, এটা কোরআনে আছে। কোরআনে কোরআনে আছে কিভাবে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোরআনে আছে জামাতের দাড়ি ফাল্লার কথা কোরআনে আছে। আহমদুল্লাহ, সরি, ইয়ে হুজুর, হামজা হুজুর বলছে, কিন্তু কেউ তো প্রতিবাদ করছে না। এখন কোরআনে তো সবকিছুই আছে, ধানের শীষের কথাও আছে, ফসল উৎপাদনের কথা আছে, খেজুর গাছের কথা আছে, নৌকার কথা আছে, সবকিছুই কোরআনে আছে। সে স্পেশালি এখন বলতেছে যে না, দাড়ি পাল্লার কথা কোরআন শরীফ আছে, কেউ তো প্রতিবাদ করতেছে না। বাংলাদেশে যদি একটা ইসলামিক আইন চালু করা যায়, যে যারা যারা ইসলামের নামে কথা বলবে, ওয়াজ করবে, এবং যারা ইসলামিক আইনে শাস্তি চায় তাদের জন্য যদি একটা ইসলামিক আদালত কায়েম করা যায়, এই প্রত্যেকটা হুজুরের কল্লা কিন্তু চলে যাবে। মানে একটা সৎ হুজুরকে যদি এই জায়গায় দিয়ে বিচারটা করানো যায়। কি বলে এগুলো, ইউনূস সাহেবকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে। ওই মার্কা কোরআন শরীফে পাওয়া যায়, ওই মোবাইল কিভাবে আবিষ্কার হয়েছে কোরআনে আছে, এগুলো করে কোরআনকে বিতর্কিত করবে কেন? সে তার মার্কা, জামাতে ইসলামের মার্কা কোরআন শরীফে আছে, এটা কি এখন আপনারা ভোট দেন সবাই? জামাতে ইসলাম হচ্ছে আল্লাহর দল। আচ্ছা, এটা কি কথা, কেউ প্রতিবাদ করছে? করে নাই। আল্লাহ কি জামাতে ইসলামকে নির্বাচিত করছে বাংলাদেশের জন্য রাজনীতি করার জন্য? আচ্ছা, আমরা এবার কুমিল্লা মুরাদনগরে যাই। সরি, আমিও বেশি কথা বলে ফেলছি। মানে একটু সুযোগ পেলাম তো উঠলো তো কথাটা, আমি এগুলো খণ্ডন করতে পারছি না। আমার এই সেই বইলা গালি দিয়া কিভাবে, এখন গালিটা কিভাবে আসে, এরকম অশ্লীল ভাষা কিভাবে আসে? এখন আমি একজনকে উত্তর দিয়েছিলাম, আপনি আপনার, আমাকে যে বকাটা দিয়েছেন আমি এটা পড়তে পাচ্ছি না, আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। আপনি আপনার বাসা থেকে শুরু করুন কাজটা, যেটা আমারে বলছেন আমার মাকে নিয়ে। আপনার বাসা থেকে আপনি কাজটা শুরু করুন, সুবিধা হবে। আপনার বোন আছে, আপনার বোনকে দিয়ে কাজটা শুরু করুন। এত দূরে আসতে হবে কেন? নিজের ঘর থেকে নিজে শুরু করুন, ভালো লাগবে, কামিয়াব হবেন। আচ্ছা, যাই হোক, আমরা মুরাদনগরে যাই একটু। মুরাদনগরে যাই হচ্ছে যে, মুরাদনগরে যে ঘটনাটি ঘটেছে কুমিল্লায়, এইটাকে নানানভাবে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে। কোন পার্টি করে ওই ধর্ষক? আচ্ছা, কোন পার্টি করে এটা? কোন মুখ, আওয়ামী লীগ করুক ধরে ফেলেন, জামাত ইসলাম করুক ধরে ফেলেন, এনসিপি করুক ধরে ফেলেন। আরে, অপরাধী তো অপরাধী, এইটা নিয়ে ইস্যু করানোর কোনো দরকার নেই। কিন্তু তার উপর যে পৈশাচিক নির্যাতন চলেছে, আমাদের মানসিক অবস্থা কোথায়? ধরেন, এখানে সরকারের পক্ষে বিপক্ষে আমি বলবো না, এটা সরকারের দায়িত্ব না। যে ছেলে মেয়েগুলো, হ্যাঁ, সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে মানসিকভাবে বা নীতি নৈতিকতা সম্পর্কে জ্ঞান দেয়, চলছে তার বিবস্ত্র বস্ত্রহীন অবস্থায়। এই বিষয়টিকে আপনি, আমাদের সমাজ কোথায়, আমরা কোথায় যাচ্ছি, আমাদের যুব সমাজ কোথায়, একটু যদি প্লিজ বলেন। এটার বাংলাদেশে কিন্তু এই ধরনের অনেক রেপের ঘটনা আছে, অনেক অতীতে হিন্দুদের নির্যাতনের ঘটনা আছে। একেবারে এত অমানবিক পর্যায়ে কোনো জিনিস কিন্তু এর আগে বের হয় নাই। এবং আমি আহ, চিন্তা করছি যে এটা কিন্তু শেষ না। ইউনুস যেভাবে রাষ্ট্রটাকে একটা অরাজকতার জায়গায় নিয়ে গেছে, আইন কানুনহীন এবং মবের। ইউনুসকে আমার এক বন্ধু, সাহিত্যিক বন্ধু বলছিল যে ইউনুস যে মবক্রেসির জনক, এই কথাটা বলার জন্য আমি ভুলে যাই। ইউনুস ইউনুস কিসের না জনক পৃথিবীতে? দেখুন, ইউনুস এর উপর কিন্তু বাংলাদেশের মানুষের একটা আস্থা ছিল। যেসব মানুষ আওয়ামী লীগ সমর্থক না, এরা ভাবছিল যে কিছু একটা ইউনুস করে দেখাবে। কিন্তু ইউনুস কিন্তু সবাইকে হতাশ করেছে, ইউনুসের সমর্থকদেরও হতাশ করেছে। আর আমরা যারা ইউনুস যে একটা ভণ্ড প্রতারক জানি, আমাদেরকে আরো যে সে কত বড় টাইপের শয়তান সেইটা বুঝিয়ে দিয়েছে। অর্থাৎ একদিক থেকে আগে থেকেই আমরা জানি, নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু অবাক হয়ে গেছেন যে তাকে যত বড় ইবলিশ ভাবতাম, তার চেয়ে তো ইউনুস এক কাঠি বেশি বদমাস। সুতরাং ইউনুস যেভাবে কোনো আইন কানুনের বালাই রাখেনি, কোনো কিছু হলে সে মব পাঠিয়ে দিচ্ছে, আবার তার যে ডাস্টবিন আছে, তার তার প্রেস সচিব ডাস্টবিনকে দিয়ে বলাচ্ছে এটা প্রেসার গ্রুপ। এই ধরনের অরাজকতার মধ্যে এই ধরনের জঙ্গলের মতো নিষ্ঠুর, অনাচার, অসভ্য জিনিস আপনারা আরো দেখবেন। হ্যাঁ, হয়তো দেখবেন না, আমরা এইটা হয়তো সবাই দেখেছে বলে আমরা অনেক দুঃখ পাচ্ছি, কিন্তু আমাদের দেখার আড়ালে কতগুলো ঘটনা ঘটেছে। আপনি চিন্তা করুন তো, একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলতেছে, এটা এটা যদি দেখি আমাদের কেমন লাগবে? খারাপ লাগবে, কতটা খারাপ লাগবে। 5ই আগস্টের পরে কিন্তু এই কাজগুলো ইউনুসের নেতৃত্বে হয়েছে, এবং
ইউনূস যেই পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করেছে একেবারে স্বেচ্ছায়, বুঝে শুনে সচেতনভাবে, সেই পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করা কোনো শাসক গত 100 বছরে পাওয়া যাবে না সারা পৃথিবীতে, বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে। সুতরাং ইউনূসের জিনিসটা বুঝতে হবে, ইউনূস কি পরিমাণ একজন টাউট বাটপার এবং ক্রিমিনাল, এইটা বোঝা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি মুরাদনগরের যে ঘটনা ঘটেছে এইটা আরো ঘটবে। বাংলাদেশের হিন্দু বলুন, দেখুন হিন্দু বলুন, যে কোনো সংখ্যালঘু বলুন, চিন্তার দিক থেকে এমনকি যেসব মানুষ একটু মুক্ত চিন্তা করে, এই সবগুলা মানুষ কিন্তু শেখ হাসিনার আমলে অপেক্ষাকৃত ভালো থাকে। অনেকে বলে যে হিন্দুরা আওয়ামী লীগের লোকজন তো হিন্দুদের নির্যাতন করে, তাহলে শেখ হাসিনাকে হিন্দুরা কেন সমর্থন করে? দেখেন, হিন্দুরা তো বোকা না, তারা জানে যে আওয়ামী লীগের লোকজন নির্যাতন করলেও শেখ হাসিনা বা আওয়ামী লীগ দল হিসাবে তাদের বাংলাদেশে অধিকার আছে বলে সেটা বিশ্বাস করে। কিন্তু বাকিরা তো সেই বিশ্বাসটুকুও করে না দেখে হিন্দুরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে থাকে। সুতরাং বাংলাদেশের আজকে যে অরাজকতা হচ্ছে, এই অরাজকতার সাথে যে আমরা কুমিল্লায় যে মহিলাকে দেখলাম নির্যাতিত হতে, এটা শেষ হয়ে গেছে, এটাই শেষ ঘটনা, এটা মনে করার কোনো কারণ নাই। ইউনূস ইচ্ছে করে এগুলা ঘটাইতে পারে। আর ইউনূসের যেহেতু বিচার করবে না কোনো সন্ত্রাসী, তারা 5 থেকে 8 আগস্ট পর্যন্ত যেসব পুলিশ খুন এবং খুন হয়েছে সেগুলার তারা ইন্ডেমনিটি দিয়েছে। বর্তমানে এই যে জঙ্গিরা আপনার 5 জুলাই উত্থান করেছে, এরা সবাই জানে যে ইউনূস যতদিন আছে ততদিন তাদের কাছে তাদেরকে কোনো আইন ধরতে পারবে না। সুতরাং এই ঘটনাগুলো যদি আরো বাড়ে, এতে কিন্তু অবাক হবার কিছু থাকবে না। তো যেটা হলো, বাংলাদেশের মানুষ মোটা দাগে মানুষ তো চেয়েছিল ইউনূস এসে তাদেরকে উদ্ধার করুক, জঙ্গিরা এসে উদ্ধার করুক, একটা বড় অংশ চেয়েছিল, অন্তত সমাজে 10-20% মানুষ। কিন্তু তাদের সেই চাওয়ার জন্য আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের মান সম্মান, জীবন জীবিকা, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নতি সবকিছু আজকে ধ্বংস হয়ে গেল। জি যত জি আপনাকে তাড়াতাড়ি ইউনূসকে আপনারা ক্ষমতা থেকে সরাবেন, তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। যতদিন রাখবেন ততদিন আপনারা পেছনে যেতে থাকবেন। এই পেছনে যাওয়া থেকে আপনাদেরকে আর কিছু বাঁচাতে পারবে না যতদিন ইউনূস বসে আছে। আচ্ছা, যাই হোক, আমি তারপরেও আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ। তবুও ওই যেই ছেলেগুলা ওই ভিডিওটি করেছে, ভিডিও তো অন্যকে হ্যারাস করার জন্য ভিডিও করা, ভিডিও প্রচার করে দেওয়া কিন্তু ন্যাক্কারজনক ঘটনা, চরম অপরাধ। ভিডিও প্রতারণা করার জন্য যদি তারা ব্ল্যাকমেইল করার জন্য ভিডিও প্রচার করে, গোপন ভিডিও প্রচার করে, এগুলো ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু এটার মধ্যে একটা আবার ইয়েও আছে, পজিটিভনেসও আছে। এই ছেলেগুলো যে ভিডিওটা প্রচার করেছে, প্রচার করাতে আমরা ওই জানতে সম্প্রদায়ের পারলেন। ওই কুমিল্লার ঘটনাটা জেনেছি সারা বাংলাদেশে। হ্যাঁ, তবে ওই ভিডিও প্রচার করা, এখন এটার বিচার কি হবে আমি জানি না, কিন্তু ওরা ভিডিওটা দেয়াতে আমরা যে, কিন্তু ভিডিওটা যে ন্যাক্কারজনক এটা কিন্তু ওদের স্বার্থেই ওরা দিয়েছে, সেই হিসাবে ওদের বিচার হবে। কিন্তু দেয়াতে একটা জিনিস ভালো হয়েছে, আমরা জেনেছি বিষয়টা, সবার সামনে এসেছে। নাইলে তো ভদ্রমহিলাও পুলিশের কাছে যাচ্ছে না। পুলিশের কাছে গেলে আপনারে পুলিশ জিজ্ঞেস করবে আপনাকে কি করেছে, কিভাবে করেছে, জামা কাপড় খুলেছে কিনা, জামা কাপড় খোলা হয়েছিল কিনা, জামা কাপড় পরাইছিল কিনা, নানান ন্যাক্কারজনক কথা জিজ্ঞেস করবে। থানায় গেলে কিভাবে রেপ হয়েছেন আপনি, কখন হয়েছেন, কটার সময় হয়েছেন, নানান বিভ্রান্তিকর মানে অস্বস্তিকর প্রশ্ন তাকে জিজ্ঞেস করবে। কিন্তু এই ছেলেগুলার কারণে এটা দেশবাসী জেনে গেছে। তবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যেই ধর্মেরই হোক, যাদের উপর যেই নির্যাতন করবে সেই ধরা খাবে, তাকে ধরতে হবে, আইনের আওতায় আনতে হবে। নারী পুরুষ যার উপরেই নির্যাতন হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। পুরুষ নির্যাতিত হইলেও তাকে আইনের আওতায় আনতে হবে। বিষয়টা খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের যুব সমাজের মেধা মনন, একজন নারী ধর্ষিতা হয়েছেন, তারপরে যে উল্লাস, তার বিবস্ত্র অবস্থায় তাকে চড় থাপ্পড় ঘুষি টানাটানি মারামারি যেটি আমরা দেখেছি, এটি আমাদের এই সভ্যতাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের মানবিক বিবেককে ধ্বংস করে দিয়েছে। আমরা যে মনুষ্যত্বহীন, একটা কথা বলে যে পশু পাখি নিজ গুণে পশু পাখি, তাদেরকে বোঝা যায়, তাদের আচার আচরণেই বোঝা যায় তারা পশু অথবা পাখি বা কোন প্রজাতির পাখি। কিন্তু মানুষ জন্মিলেই মানুষ হয় না। মানুষ হতে হলে মানুষকে অনেক সাধনা করতে হয়, অনেক বড় কিছু করতে হয়, নাহলে মানুষ মানুষ হতে খুব কষ্ট। কিন্তু যেটা আমরা হতে পারি নাই। যাই হোক, আমি বেশি কথা বলে ফেলেছি। আমার হচ্ছে আজকে সুযোগ পাইছি আপনাকে সাথে পাইয়া
ওই যে কথাগুলো বলার, আমি ওই কথাটা বলতে চাই, আমাকে নাস্তিক টাস্তিক বহু কথা বলা হয়েছে, আমার বাবা মা তুলে বহু গালি দেওয়া হয়েছে, শুধুমাত্র এখন ভাইরে তো এটা কি কথা, এটা কি কথা যে এটা আল্লাহর নবী, উনি আখেরি জামানার কি এটা কি কথা হতে পারে? তো এটার কথা বললে যদি নাস্তিক বলে, তো আমি তো নাস্তিক হতেই পারি, নাস্তিক হওয়াই ভালো। হুজুর যদি বলে যে আল্লাহ ওহী যেভাবে দেন, আল্লাহ নবী রাসূল আখিরাতে যেভাবে নাজিল করেন সেইভাবে ইউনূস সাহেব বাংলাদেশে এসছে। তো এটা যদি বলেন, এটা তো সাধারণ মুসল্লিরা, সাধারণ মানুষ বলতেছে না। কিন্তু সাধারণ মানুষ যেহেতু ওনাদের কথা শুনতে অভ্যস্ত, কোনো প্রতিবাদও করতে পারছে না, করেও না। মনে মনে যে আচ্ছা ঠিকই বলছে মনে হয়। এইটা তো হতে পারে না। তো এইটার প্রতিবাদ করা মানে তো ভাই কেউ ইসলামের বিরুদ্ধে না। যাই হোক, আপনার আর কোনো বক্তব্য আছে কিনা একটু প্লিজ আপনি একটা ক্লোজিং দিবেন। আমি বলবো যে বাংলাদেশে ভবিষ্যতে আর কাউকে নাস্তিক ট্যাগ দিয়ে গালিগালাজ সুবিধা হবে করা, না। হত্যা করা এইটা সুবিধা হবে না। কারণ আমরা দেখছি যে মৌলবাদীদের পক্ষে অনেক নাস্তিক আছে, তাদেরকে তারা কিছু বলে না। সুতরাং এটা যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যদি একটু মাথা খরচ করে কাজগুলা এগিয়ে নেয়, তাহলে কিন্তু মৌলবাদীদের দমন করা খুব সহজ হবে। কারণ তারা তো নিজেদের কোনো নৈতিকতা প্রমাণ করতে পারে নাই। তাদের পক্ষে নাস্তিক হলে সেই নাস্তিক মানে রাস্তায় ঘুরে বেড়াবে। তাদের বিপক্ষে কথা বললে একটা সাধারণ মানুষকে তারা নাস্তিক বানিয়ে অন্যদের জঙ্গিদের উস্কে দিবে খুন করার জন্য। এইটা তো প্রমাণ করে যে আসলে নাস্তিক ট্যাগ দেওয়াটা হচ্ছে শুধুই রাজনৈতিক কারণে একটা মানুষকে জঙ্গিদের দিয়ে খুন করানোর জন্য। নাস্তিকদের শায়েস্তা করার কোনো ইচ্ছা কিন্তু তাদের নাই। আরেকটা কথা বলি, এখন আমাদের ফ্রান্সে আরেকজন খলিফা আছেন। সেই খলিফা যিনি আছেন, খলিফা ডাক দিলে আমাদের ইসলামের পক্ষে যারা কাজ করেছেন, আমাদের নবী রাসূলরা যারা ছিলেন, তাদের আহ্বানে যত মানুষ সাড়া দেয়নি, ফ্রান্সের খলিফার আবেদনে কিন্তু সারা বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী রাস্তায় নেমে আসে, বিশেষ করে যুব সমাজ। এখন ফ্রান্স থেকে নাকি একটা কথা শোনা যাচ্ছে, বাংলাদেশে নাকি ওহী নাজিল হয়েছে, বাংলাদেশে নাকি রাষ্ট্রপতি পরিবর্তন হয়ে যাবেন, শাহাবুদ্দিন সাহেব থাকতে পারবো না, থাকা হচ্ছে না, বা অন্য প্রেসিডেন্ট খোঁজা হচ্ছে। যাক, এটা সত্যতা আমি জানি না, কিন্তু ওহী নাকি নাজিল হয়েছে একটা, কয়েকদিন পরেই বা কত ঘন্টা পরেই উনি জানাবেন আগামী রাষ্ট্রপতি কে হবেন। এরপরে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে। দর্শক মন্ডলী, আপনারা জানেন কিনা আমি এটা জাস্ট জেনেছি এক ধরনের, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের দর্শক মন্ডলী আপনারা অনেকে অনেক প্রশ্ন করছেন, অনেক কিছুই বলছেন। কেউ বলছেন ইউনুস নবী, কেউ বলছেন হ্যাঁ, এই যে এগুলো বলা হচ্ছে না, এটা এইগুলোর প্রতিবাদ মানুষ করবে না। একজন মানুষ তো, আমরা এখন সাধারণ মানুষ, ভালো মন্দ হতেই পারে। হিটম্যান ইউনুস নবী বাংলাদেশ বিক্রি করে তবেই খেলা শেষ করবে, বাংলাদেশ বিক্রি করে তবেই খেলা শেষ করবে, ফলাফল দ্বিতীয় পাকিস্তান। আচ্ছা, যাই হোক, এই ধরনের অনেক কথা আসছে। আমরা অনেক কথা শুনছি, আপনার সম্পর্কে অনেকে মন্তব্য করেছেন। আপনি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বললেন, আপনি অ্যাম্বাসাডার হিসেবে রাস্তায় নেমে এসেছেন, আপনি একটা অনুষ্ঠানে বলেছেন যে আপনি যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করছেন, আপনি যুদ্ধের মধ্যেই আছেন। তারা রাজাকারের নাতি, এদের অস্ত্রের প্রয়োজন, দেশের মানুষ জিম্মি। আচ্ছা, আরেকটা কথা জাস্ট আমি একটু বলি, একটু শেয়ার করে নিই। একজনে বললেন যে আমাদের জাফর ইকবাল সাহেবের কথা আপনিও বলেছেন। জাফর ইকবাল সাহেবের কথা আপনিও বলেছেন। জাফর ইকবাল সাহেব ওই যে ২৪-এর ওই সময় আগস্টে বলেছেন যে, "তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার।" ছাত্ররা যখন বলছে, জাফর ইকবাল সাহেব বলছেন, "আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না, কারণ সবাই রাজাকারের বাচ্চা, নাতিপুতি।" সলিমুল্লাহ স্যার আবার সেটা সমালোচনা করছেন। জাফর ইকবাল সাহেব স্যাটায়ারই বুঝেন না। ওরা কি আ নিজেরা রাজাকার? নিজেরা রাজাকারের সন্তান। ওরা ওরা স্যাটায়ার করে শেখ হাসিনাকে রাজাকার বলেছে। শেখ হাসিনাকে স্যাটায়ার করেছে। জাফর ইকবাল সাহেব সেটা বুঝতে পারেন নাই। অনেকে বলছেন জাফর ইকবাল সাহেব ২০২৪ এর আগস্টে যেটা বুঝেছেন যে বাংলাদেশ জামাত শিবিরের হাতে চলে গেছে, অধ্যাপক সলিমুল্লাহ খান এই ১০ মাসেও এখনো বুঝতে পারেন নাই যে বাংলাদেশ শেষ হয়ে গেছে। জাফর ইকবাল সাহেব আগস্টেই বুঝেছেন ২৪-এর, সলিমুল্লাহ স্যার আজ পর্যন্ত ১০ মাসে এখনো বুঝেন নাই যে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। যাক, এই কথা বলে শেষ করছি। আর সলিমুল্লাহ স্যার সম্পর্কে আপনার কোনো কথা আছে নাকি একটু? সলিমুল্লাহ হলো জনপ্রিয়তার জন্য একেবারে কাঙ্গাল হয়ে থাকে। সে আচ্ছা। যখন থেকে সে যখন পর্যন্ত মুক্তিযুদ্ধের কথা বলতো, ওইটার কথা বলতো, তার কোনো জনপ্রিয়তা ছিল না। সেটা ছিল আওয়ামী লীগের যে মূর্খতার শাসন ছিল, এইটা এখানে কিছু কিছু জায়গায় প্রমাণ হয় যে তারা কিন্তু সলিমুল্লাহকে একটু মূল্য দিতে পারতো। কারণ সলিমুল্লাহ তো একটা মেধাবী মানুষ, আওয়ামী লীগের লোকজন কথা বলতে পারে না, সে কথা বলতে পারে, তাই না? তাদের পক্ষ হয়ে কথা বলছিল, তারা কিন্তু তাকে কোনো গুরুত্ব দেয় নাই। ফলে সলিমুল্লাহর যেহেতু কোনো নিজস্ব নীতি নৈতিকতা নাই,
তখন সে দেখলো যে জঙ্গিদের পক্ষে গেলে, মৌলবাদীদের পক্ষে গেলে তার বিশাল জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটার কাছে সে বন্দী হয়ে গেছে। আর জাফর ইকবাল সাহেবের অনুভূতিটাই ঠিক ছিল, আসলে ওরা সবাই রাজাকার যারা গেছে 2024-এর জুলাই আগস্টে, এবং ইভেন আওয়ামী লীগের লোকজন গেছে, এরাও কিন্তু রাজাকার। হ্যাঁ, আওয়ামী লীগে থাকলে একটা মানুষ রাজাকার হবে না এমন তো না। রাজাকার হলো মূলত শুধু মুক্তিযুদ্ধের সময় ফিজিক্যালি যারা উপস্থিত ছিল তারা নয়, রাজাকার হয়ে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরোধী সব লোকই আসলে বাংলাদেশের রাজাকার। সেই দিক থেকে জাফর ইকবাল সাহেব কিন্তু ঠিক ছিলেন। সলিমুল্লাহ নিজে যেহেতু রাজাকার হয়ে গেছে অবহেলা পেতে পেতে আওয়ামী লীগের কাছ থেকে, সে এখন রাজাকারদের পক্ষে আছে। এখন সলিমুল্লাহ তো একটা বড় টাইপের টাউট বাটপার, এর বেশি কিছু না, একটা মেধাবী বাটপার আর কি। আর পৃথিবীতে আচ্ছা, দেখা আচ্ছা। গেছে সব ধরনের সাধারণত বাগ্মী মানুষ বাটপার হয়, এটা পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি। সুতরাং সলিমুল্লাহকে আমি যেটা বলবো, বুদ্ধি করে আওয়ামী লীগের কিনে ফেলা উচিত ছিল, যেহেতু লোকটা বিক্রি হওয়ার জন্য বসেছিল। সেটা না করা আওয়ামী লীগের ভুল ছিল। বুঝল। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা আছেন অনেকে বলছেন জুলাই সনদ নিয়ে কিছু কথা বলতে, এটা আরেকদিন হবে। জুলাই সনদ হলে কি কি পরিবর্তন বাংলাদেশে আসবে, এটা যদি পাশ হয়ে যায় বা আদৌ পাশ হবে কিনা, আম, তারা এখন নিজেরাই হয়তো ঘোষণা করার চিন্তা ভাবনা করছে। একটা পত্রিকায় দেখলাম যে নাহিদ ইসলাম বলছে এটা সরকারকে দুইবার বলার পরও সরকার কার্যকর ভূমিকা নিচ্ছে না, আমরা নিজেরাই জুলাই সনদ ঘোষণা করে দেবে, এরকম কিছু বলা হচ্ছে। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। জনাব